বাড়িতে গিয়ে বাড়ির খাবার খাওয়া মানে বাড়িতে এসে চালিয়ে ঘুমানো মানে মুক্তি পাওয়া নয়। অনুব্রত মণ্ডলের সমস্ত প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে, অকশন হবে, তার সিকিউরিটি সাহায্যেরও তাই হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সব অ্যাকাউন্ট ফ্রিজ আছে, নড়তে পারবেন না। মানি লন্ডারিং অ্যাক্টে নড়ার কোনো সুযোগ ভারতবর্ষের আইন দেয়নি। শুভ সন্ধ্যা। আমি নির্দিষ্ট তিনটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমার মতামত ব্যক্ত করার জন্য এখানে এসেছি। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ হুঁশিয়ারিতে ইন্ধনে তিনি বিধানসভার বাজেট অধিবেশনের প্রথমার্ধে মানে ফেব্রুয়ারির যে সেশন তাতে পরিষ্কার বলেছিলেন, ওরা যদি রাস্তায় নামে সামলাতে পারবেন তো। তার কার্যকর ছবি গতকাল বারুইপুরে আপনারা দেখেছেন এবং আজকে একইভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা মুসলমানদেরকে লাগিয়ে 2021 সালের নির্বাচনের পরে কলকাতা হাইকোর্টের তৎকালীন অ্যাক্টিং প্রধান বিচারপতি, এখন সুপ্রিম কোর্টের যিনি জাজ জাস্টিস বিন্দাল, যে 5 ম্যান জাজেস বেঞ্চ, তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্ট পোল ভায়োলেন্সের একটা রিপোর্ট দিতে বলেছিলেন, গ্রাউন্ড রিপোর্ট, যার উল্লেখ গতকাল যশস্বী স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি পার্লামেন্টে করেছেন, রাজ্যসভাতে। সেখানে যে 19 জন নটোরিয়াস ক্রিমিনালের কথা বলা হয়েছিল, তার মধ্যে উদয়ন গুহ একজন। সেই উদয়ন গুহ আড়ালে থেকে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের দিয়ে কালকে যেমন বারুইপুরে করেছে আমার সাথে এবং 50-এর কাছাকাছি বিধায়কের সাথে, ওটা রাজ্যের আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদারের ঘোষিত কর্মসূচিতে কয়েকশো জায়গায় বিক্ষোভ হয়েছে, এখনো বহু জায়গায় বিক্ষোভ চলছে। আজকে নিখিল রঞ্জন দে অত্যন্ত সজ্জন ভদ্রলোক, কোচবিহারের আপামর মানুষ জানেন তিনি একজন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচারধারার মানুষ। তিনি একদম তার ব্যাকগ্রাউন্ডও জানেন, তিনি একদম ডেডিকেটেড বিজেপি সোলজার। বিজেপি পার্টির সঙ্গে তার নিজের রাজনৈতিক জন্মলগ্ন থেকেই তিনি যুক্ত এবং কখনো উচ্চস্বরে কথা বলতেও আপনারা বিধানসভায় ওনাকে দেখেননি। একটা নিপাট ভদ্রলোক। তিনি 2017 সালের মামলাতে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, সে খবর তার কাছে ছিল। তার সিকিউরিটি যখন স্টেট পুলিশকে জানায়, স্টেট পুলিশ সেখানে সিকিউরিটি প্রোভাইড করেনি। এমনকি যে বিচারপতি মহোদয়ের কাছে ওনার আজকে হাজিরা ছিল, সেখানে নিখিল বাবুর লয়ার জানানোর পরে বিচারপতি মহোদয় কোর্টের দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে নির্দেশ দেওয়ার পরেও তাকে প্রোটেকশন দেওয়া হয়নি। তার সম্পূর্ণ গাড়ি তছনছ করে দিয়েছে উদয়ন গুহর বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তোষণের রাজনীতির ফসল এবং দিনহাটা, কোচবিহার, বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, সেখানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে এসব করা হয়েছে এবং প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেস। আমরা এর নিন্দা করছি। আমাদের জেলার নবনিযুক্ত নির্বাচিত সভাপতি অভিজিৎ বর্মন এবং জেলার বরিষ্ঠ নেতা এমএলএ সুকুমার রায়রা সেখানে 1 ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করে প্রতিবাদ করেছে। আমি এসপি কোচবিহারকে পরিষ্কারভাবে বলছি, ব্যবস্থা যদি না নেন
ভারতীয় জনতা পার্টির বিধায়করা এবং দল আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমি মাননীয় নিখিলরঞ্জন দের যারা প্রত্যেকটি ছিল সিআইএসএফ, তারা ছিল বলে হয়তো উনি প্রাণে বেঁচেছেন, গাড়িটার উপর দিয়ে গেছে। যেমন গতকাল একই জিনিস হয়েছে আমার সাথে, সেটা গাড়ির ভিতরে ছিলাম বলে, বাইরে থাকলে আমাকে হসপিটালে বা মর্গে হয়তো আপনারা পেতেন। চোখের সামনে পর্যন্ত কাজ খোলা ছিল, লাঠি নিয়ে এসেছে তখন কাজ করছিল, বাধ্য হয়েছি কাঁচ তুলে দিতে, নইলে বাম সাইডে চোখটা যেতে। এই যে গুন্ডামি, নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচনের 10 মাস আগে যে তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপির কিছু নেই, দিশাহীন, ওদের লোক ভাঙিয়ে নিচ্ছি ইত্যাদি ইত্যাদি, তারা কিভাবে ভারতীয় জনতা পার্টির ভয়ে আতঙ্কিত, নির্বাচনের 10-11 মাস আগে থেকে যে লুম্পেনগিরি শুরু হয়েছে, এটা বাংলার মানুষ দেখছেন। এই কারণে বলেছিলাম যে কোচবিহারের দিনহাটা, সিতাই, শীতলকুচি বলুন, এন্টার সাউথ 24 পরগনা বলুন, আড়োয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জি বলুন, এই বিস্তীর্ণ এলাকাতে ইলেকশন কমিশন এই রাজীব কুমারদেরকে রেখে নির্বাচন করলে নির্বাচন প্রহসনে পরিণত হবে, তা বারে বারে প্রমাণিত হয়েছে। আমরা সিএপিএফ দ্বারা প্রত্যেকটি, আমরা নির্বাচিত প্রতিনিধি, আমাদের খবর আপনারা দেখান, আমাদের একটা সাংবিধানিক স্ট্যাম্প লাগানো আছে গায়ে। আমাদের যেখানে নিরাপত্তা নেই, সেখানে তো সাধারণ মানুষের বা বিরোধীদের নিরাপত্তা কোথায় সেটা সবাই দেখতে পাচ্ছে। এর তীব্র নিন্দা করছি এবং সিআইএসএফ এর ডিজি উনাকেও, যেহেতু উনার প্রত্যেকটি, আমি দাবি করেছি যে আপনার সিআইএসএফ এর পক্ষ থেকে যা দেখেছেন, আপনার যিনি আপনার পিএসও ছিলেন, এর বিরুদ্ধে আপনাদেরকেও ব্যবস্থা নিতে হবে। না নিলে, যেমন গতকালের বারুইপুর ঘটনা নিয়ে একাধিক বিধায়ক, আমি সহ, আমরা উচ্চ আদালতে আজকে ফাইল করেছি কলকাতা হাইকোর্টে। আমরা নিখিলরঞ্জন দের ঘটনাতেও আমরা সিআইএসএফ কে পার্টি করে, রাজ্য পুলিশকে পার্টি করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে প্রয়োজনে যাব। এই লড়াইতে যত রকম আইনি পদক্ষেপ আছে এবং রাস্তায় নেমে প্রতিবাদের যেটুকু সুযোগ আছে, সুযোগ তো নেই, সিপিএম কে বাধা দেয় না, 2-4 পিস কংগ্রেস আছে বাধা দেয় না, এসইউসি 2-3 জন আছে তাদের বাধা দেয় না, বাধা একমাত্র বিজেপিকে দেয়। আমাকে 76 বার হাইকোর্টে যেতে হয়েছে, আজকে তমলুকের মিটিং হাইকোর্টের পারমিশনে। আবার আজকে হলদিয়াতে আয়োজকরা যেহেতু অনুমতির অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও দেয়নি রবিবারের প্রোগ্রামে, হাইকোর্টে আজকে ফাইল করতে হয়েছে। কালকে যদি হাইকোর্ট দেন ভালো, না দেন ভালো, হাইকোর্ট যা বলবে তাই করবেন, উই আর ল অ্যাবাইড পিপল। এটা 1 নম্বর ছিল। 2 নম্বর, ডক্টর সুবর্ণ গোস্বামী, তিনি কোন মতাদর্শে বিশ্বাস করেন আমার জানার দরকার নেই। বিরোধী দলনেতা মানে নিশ্চিত বিজেপিকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু বারে বারে আমি বলেছি 11 থেকে 16 সিপিএম, 16 থেকে 21 কংগ্রেস, তারা এই রাজ্যের প্রকৃত বিরোধী দল হতে পারেনি, যেটা বিজেপি হয়েছে। আমরা প্রথম থেকেই বলেছি রাজ্য সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে ভারতীয় জনতা পার্টি তার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দাঁড়াবে। রামপুরহাটের বকটুই বলুন, মগরাহাট বলুন, আমডাঙ্গার এক্সপ্লোশন বলুন, আমাদের ডাক্তার নাইয়ার বাড়িতে পুলিশি হানা বলুন, আমরা ঝালদার তপন কান্দুর বাড়ি বলুন, আমরা সর্বত্র পাশে দাঁড়িয়েছি। ডক্টর সুবর্ণ গোস্বামীর এই যে বদলি দার্জিলিং এ, এটা মমতা ব্যানার্জির যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, তার চূড়ান্ত নিদর্শন। এর নিন্দা করি। অবিলম্বে এই অবৈধ অভয়াকাণ্ড নিয়ে ওনার সরব হওয়া, রাস্তায় নামা, বক্তৃতা করা, অভয়ার পরিবারের পাশে থাকা, টক শোতে পার্টিসিপেট করা,
আপনাদের সামনে এবং বিভিন্ন ইউটিউবার পোর্টালদের সামনে, প্রিন্ট মিডিয়ার সামনে তার বক্তব্য রাখা, এই অপরাধেই ডক্টর সুবর্ণ গোস্বামীকে প্রতিহিংসার রাজনীতি পরায়ণ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। আমি বিরোধী দলনেতায় নিন্দা করি। আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর নাম্বার সংগ্রহ করে ফোন করেছি, করে উনাকে বলেছি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি আপনার সাথে আছি। এর সঙ্গে রাজনীতির, আপনি যে মতাদর্শে বিশ্বাস করুন না কেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে যাচ্ছেন এবং এই বিদেশ সফরের বারে বারে ওনারা যতবার গেছেন শেষ 2023 পর্যন্ত অশ্বডিম্ব, বা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি একাধিক আরটিআই করেছিলাম 2023 সালে বিদেশ সফরের খরচ জানার জন্য। অর্থ দপ্তর বলেছে আমরা জানি না, শিল্প দপ্তর বলেছে আমরা জানি না, মুখ্যমন্ত্রীর হোম পার্ট ডিপার্টমেন্ট বলেছে আমরা জানি না, এবং WBIDC তারা দিতে অপারগ হয়েছে। আমি আজকে সরাসরি অভিযোগ করছি, আমি আগামীকাল আরটিআই করব। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে 8 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। এই টাকাটা $1 মিলিয়ন সমান। এই 8 কোটি টাকা নিয়ে তারা বিদেশে যাচ্ছেন, যখন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ওবিসি করতে গিয়ে কার্যত পশ্চিমবাংলার চাকরিকে পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়ে দিয়েছেন, মৃত্যু ঘটিয়ে দিয়েছেন। বিধানসভায় বলেছেন 2-3 লাখ চাকরি দেব ওবিসি জট কাটলে। জট তা আপনি করেছেন। ন্যাশনাল ওবিসি কমিশনের তালিকার বাইরে গিয়ে আপনি নিয়োগ করেছেন বলে সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু এবং রাজাশেখর মান্থা বাবুর বেঞ্চ বাতিল করেছে, এবং আপনি সুপ্রিম কোর্টে গত 6 মাস ধরে স্টে পাওয়ার চেষ্টা করেও ফেল করেছেন। তাই আপনার লোকেরা সুপ্রিম কোর্টে গত পরশুদিন 3 মাসের সার্ভের কথা বললেও, আপনার লয়ার, আপনি সার্ভে আগে থেকে শুরু করেছেন, সব কাগজ আমার কাছে আছে। আপনি 10 তারিখ থেকে সার্ভে শুরু করেছেন, গত সোমবার পর্যন্ত সার্ভে করিয়েছেন, যার বিরুদ্ধে ইতিমধ্যে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা হয়েছে বলে আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে, এবং আমি আমার লয়ার বন্ধুদের কাছ থেকেও জেনেছি প্রধান বিচারপতি এই মামলা গ্রহণ করেছে। তাই আপনি যেখানে চাকরি নেই, যেখানে হসপিটালে প্রায় কার্যত কোনো জীবনদায়ী ওষুধ নেই, আপনি 8 কোটি টাকা WBIDC থেকে নিয়ে সপার সব আপনি বিদেশে যাচ্ছেন। এতে এর আগের বিদেশ সফরগুলোতে আপনি আমাদের বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলিকে বিদেশে বসিয়ে বলেছিলেন, তার জন্য তো আপনি নবান্নতে বা বেহালায় সৌরভবাবুর বাড়িতে গিয়ে করতে পারতেন। সেটা না করে বিদেশে গিয়ে বললেন সৌরভ ইনভেস্টমেন্ট করবে শালবনীতে। আমরা এর কারণ জানতে চাই। 23-এর আপনি যে খরচ করেছেন, কোথাও আরটিআই উত্তর দেননি। কালকে আমি আরটিআই করব। আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ। আপনি গভর্নমেন্টের এক্সচেকার থেকে এভাবে টাকা নষ্ট করতে পারেন না। আপনি 7 লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়ে গেছেন, বাম আমলে ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা। আপনি এইভাবে রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করতে পারেন না। এবং এই বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে, বিরোধী দলনেতাকে বাইরে রাখার সুযোগ নিয়ে ভয়ঙ্কর 2টো বিল পাস করিয়ে নিয়েছে। পাস এমনিতেই হতো, সব হাত তোলায় মেলে রয়েছে। আর আমাদের পশ্চিমবাংলার জনগণ সংখ্যাও কম দিয়েছে। আমরা আমাদের সংখ্যা নিয়ে লড়াই করি। তার মধ্যে 9 মাস তো বাইরে রেখে দিয়েছে লিডার অব অপোজিশন, ছাড়া হাউস চলে, বলার কোনো সুযোগ নেই। বঙ্কিম ঘোষ 30 দিন বাইরে ছিলেন, বিশ্বনাথ কারোর হাউসে না থেকেও বাইরে ছিলেন। মানে 19 তারিখে ওদের উঠেছে গতকালকার, বলার কোনো সুযোগ নেই হাউসে। শঙ্কর ঘোষ ধাক্কা খেয়েছেন, মনোজ ওরাও
মার্শালের গুঁতো খেয়েছেন, বিশ্বনাথ কারক আরামবাগে থেকে বহিষ্কার হয়েছেন, দুটো বিপজ্জনক বিল পাস করিয়েছে। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নাকি এত সুন্দর গ্রোথ হয়েছে, ইন্ডাস্ট্রিতে আর ইনসেন্টিভ দেবেন না, এই বিল পাস করেছে। মানে ইন্ডাস্ট্রির চ্যাপ্টারটা আগে তো ল্যান্ড পলিসিতে খতম করেছিলেন, এটাতে খতম করে দিলেন। তিনটে টক শো হওয়া উচিত ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিয়েছে। কিছু বলুন মাননীয় হর্ষ নেওয়াটিয়া, সঞ্জয় বুদিহা, ময়াঙ্ক জালান, সিকে ধানুকা, সঞ্জীব গোয়েঙ্কা, একটু বলুন। এখানে মার্চেন্ট চেম্বার যারা আছেন একটু বলুন, ইনসেন্টিভিয়াস যে ইন্ডাস্ট্রি তার মনিটোরিয়াম পিরিয়ডে পায়, জলে ছাড়, ইলেকট্রিকে ছাড়, তারপরে তাদের একটা ইনসেন্টিভিয়াস দেওয়া হয় এখানে ইন্ডাস্ট্রি এবং অ্যান্সিলিয়ারি করলে, সেটা আর ইনারা দেবেন না, বিল এনেছেন। দ্বিতীয় মারাত্মক বিল এনেছেন, এমনিতে তো মদময় করে দিয়েছেন, পাড়ায় পাড়ায় বা ডায়ে বাঁয়ে 10 মিটার অন্তর মহিলারা বারে কাজ করতে পারবে, যেটা এক্সাইজের পলিসি ছিল সেখানে বদল এনেছেন যে এবারে বারগুলোতে মহিলারাও কাজ করতে পারবে। রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে তো করবে, কারণ বিয়ার যিনি তৈরি করে প্রোডাক্টটা তিনি বিদেশ সফরের ব্যবস্থা, অতএব এগুলো তো হবেই পশ্চিমবঙ্গে। যে শহরের বাবুরা এখনো ঋষিমণির ভক্ত, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলে আমি শেষ করছি, আমার আরো কাজ আছে। গতকাল বারুইপুরে যারা রোহিঙ্গা মুসলমানদের এনে আমাকে এবং 50 জন এমএলএ কে অ্যাটাক করেছে, আমার কর্মীদের আমি ক্ষত রেখেছি, জড়াতে দিন, আমাদের উপর দিয়ে যাওয়া হয়েছে। 2 জায়গায় ব্লক করেছিল, আমাকে আটকাতে পারেনি, আমি ওদের উপর দিয়ে গেছি। মৃত্যু হলেও আমাকে যেতে হতো, আমি ফিরে এলে তাহলে আমাদের পশ্চিমবাংলার গণতন্ত্রের শরীর সমাধি হতো, আমি সেটা করতে দিইনি, আমি গেছি। এই যে এনার নাম হলো শাহজাহান আলী সর্দার, ইনি জিপি মেম্বার মল্লিকপুর। পশ্চিমবাংলার জনগণ দেখুন, এক জায়গায় 1500, দ্বিতীয় জায়গায় প্রায় 1000, হাতে লাঠি, কাঁচা বাঁশ, কাঠের বাটাম, হাতে পাথর, জলের পাউচে লঙ্কা গুঁড়ো মিশানো জলের পাউচ, গোটা মাইক, শয়ে শয়ে পুলিশ, আইপিএসরা মার্ক করছে অ্যাডিশনাল এসপি বারুইপুর, যেটা এলওপির গাড়ি, গাড়িটা 4 নম্বরে ছিল, এই গাড়িটা মার্ক করছে পুলিশ। ওদেরকে বলা হচ্ছে, দেখুন ইনি হচ্ছেন কালকের হোতা শাহজাহান আলী সর্দার। বাংলার মানুষ চিনে রাখুন এদের মুখ, এদের চিনে রাখা দরকার আছে। ইনি হচ্ছেন বাপন গাজী, কুমারহাট, বারুইপুর। একে বাংলার মানুষ একটু চিনে রাখুন। এই যে বিখ্যাত ব্যক্তি, তৃণমূলের সম্পদ, গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে। ইউনিয়নের হাবিবুর রহমান, প্রধান মল্লিকপুর জিপি। দেখুন এই লোকগুলোকে চিনে রাখা দরকার, পরে কাজে লাগবে। ইনি হলেন মুজাফফর আহমেদ, কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ড, বারুইপুর মিউনিসিপালিটি। আর এদের সমস্ত অর্গানাইজ করে পাঠিয়েছেন বিমান ব্যানার্জি, গোলাবাদ ভাইপো ব্যানার্জি আর পলাশ ঢালি এসপি। আপনারা আমাকে আটকাতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। আমি এসব ভয় টয় করি না, ভয় করলে নন্দীগ্রামের আন্দোলন করতে পারতাম না, জঙ্গলমহলে মোটরসাইকেল করে গিয়ে মাওবাদীদের হটাতে পারতাম না। আমাকে এগুলো করতে পারবেন না।
আমি দক্ষিণ 24 পরগনায় আমাদের বিজেপি কর্মী সমর্থক সনাতনীরা 21 সাল থেকে ক্ষতবিক্ষত হয়ে গেছে। যা হবে আমাদের উপরে হবে। আপনাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, গতকালেও চাইনি, ভবিষ্যতেও চাইব না। আপনাদের মার আমি খাওয়াতে পারবো না। যা হবে আমাদের উপর দিয়ে আমরা ফেস করব। এবং এই হিন্দাদের যারা রোহিঙ্গাদের জড়ো করেছিল, শুধু রোহিঙ্গা মুসলমান পুরুষ নয়, নাবালক বাচ্চাদেরও জড়ো করেছিল এবং মহিলাদেরও জড়ো করেছিল, যার ছবি আপনারা সবাই দেখেছেন। আমার এই বিষয়গুলো বলছি, মুখ্যমন্ত্রী তো বিদেশ সফরে যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে বলছেন সুব্রত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত দলটা দেখবেন, মানে প্রশাসনের জন্য একটা 5 জনের টিম খুব ইম্পর্টেন্ট। অভিষেকের উপরে একা থাকছিল, মানে যেই লকটা উঠেছিল ফালতু কথা। বক্সিদার কোনো ক্ষমতা আছে ওই ডেপোটার উপরে কথা বলে? আমি 21 বছর করেছি তো ওই পার্টি। 11 অব্দি ছিল না ভাইপো ডেপোটা, 11-র পরে মালটা এসছে। ও সেবাশ্রয়ে যা কাণ্ড করেছে আমি 2 দিন পরে আপনাদের প্রেস করে জানাব। আমি সেবাশ্রয়ে সব আমার কাছে আছে, আমি আপনাদের সব বলে দেব। প্রায় 90 কোটি টাকা খরচ হয়েছে। আজকে আপনি এসএমএর একটা টুইট করেছেন, খুব ইম্পর্টেন্ট টুইট, মানে অ্যাকচুয়ালি ওই কাটমানি সংক্রান্ত বিষয়। হ্যাঁ, ওই প্রধান বলছি তো মাঝে মাঝেই বেড়ায়। এর আগে স্কোয়ার ফুট কাউন্সিলর বলেছিলাম বেহালা, বললো মানহানির মামলা করবো, চেপে গেছে। কানাই মন্ডল বলেছিলাম, বললো মামলা করবো, চেপে গেছে। তারপরে সুতিতে বুথ সভাপতি আবাসের টাকা ঢুকেছে, চাইতে গিয়েছিল, অন্য কেউ ওকে দেবেন না, আমাকেই দেবেন, সেটাও করেছিলাম। এটাও করেছি। গলসির একজন প্রধান, তিনি বলছেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প 15 ফিনান্সে সাবমার্সিবল, বলছে 2% আমি নেবো না, 10% দিতে হবে। 5,000 টাকা কেন দিতেছি, আবার 10%। তো যা আছে তথ্য আছে, এগুলো কি বন্ধ হবে না হবে। যে পার্টি ইলেকটোরাল বন্ডে 2000 কোটি টাকা সংগ্রহ করে, সে পার্টির নিচের তলার লোকরা 5-10 হাজার, 20,000, 50,000 টাকা তো ঘুষ নেবেই। তাহলে ভোট লুট করবে কেন? সবাই তো মানে খাইয়ে খেতে হবে না। আমাদেরকে আক্রমণ করবে কেন? কালকে পুলিশের পারমিশন নেওয়া প্রোগ্রাম 4টে থেকে 6টা, ওরা 1টা থেকে 3টা, 1 ঘন্টা বাফার দিয়ে গেছি আমরা। কেন কালকেই ওদের প্রোগ্রাম দিতে হবে? কালকে তৃণমূলের কে মারা গেছিল? কার শ্রাদ্ধ বছর যে আমাদের দিকে প্রোগ্রাম করতে হবে? আমি তো 19 তারিখে বিধানসভায় বলতে দেয় না, 9 মাস বাইরে রেখেছে। উনি তো পরে স্পিকার, আগে তো বারুইপুর পশ্চিমের এমএলএ। উনি বিধানসভায় কি করেন বলতে হবে তো। 55 জন এমএলএ দলত্যাগ বিরোধী আইনে পড়েছেন। সংবিধান মানেন না, বাবা সাহেব আম্বেদকরকে মানেন না, আর্টিকেল 188 মানেন না। রাফাত হোসেন এবং সাইন্টিফিক ব্যানার্জি অবৈধ এমএলএ। সংবিধান মানেন না। আমরা কে? হরিদাস পাল। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বলেন মুকুল রায়, ও তো বিজেপিতে আছে। সুমন কাঞ্জিলাল, ও তো বিজেপিতে আছে। কৃষ্ণ কল্যাণী, ও তো বিজেপিতে আছে। কি লাভ? 2-3টে লোককে বাইরে বলছেন। এই তো নিখিল দাদের মতো আদর্শবাদী লোকরা লড়ছে। তো পরিষ্কার মেসেজ, সারেন্ডার করো নইলে প্রাণ দাও। এই তো পরিষ্কার। যে পুরো পঞ্চায়েত ফাঁকা করে দিয়েছে, যেটুকু 2-3%, 4% বিরোধী যুক্ত ছিল, সবকে প্রায় জয়েন করিয়ে নিয়েছে। কেন? মিথ্যা মামলা, লোক, প্রাণে মারার হুমকি, ধান তুলতে দেবে না, পুকুরে বীজ দেবে, বাড়ি থেকে বেরোতে দেবে না, হাট বয়কট করবে। একে যদি উপড়ে না ফেলা হয়, হবে না। আমি তো ডক্টর সুবর্ণ গোস্বামীকে বললাম আমার টেলিফোনে, যে সবাই এক সুরে বলুন, নো ভোট টু মমতা, বাংলা বাঁচাও জনতা। জনগণ ঠিক করবে কোন আসন থেকে বিজেপি জিতবে, কোন আসন থেকে অন্য কোন দল জিতবে। তৃণমূলকে হারিয়ে দিন 294টা, এবং ভোটারদের উপর ছেড়ে দিন। আমি বিজেপির হয়ে প্রচার করব, অন্যরা তার যা যে কটা দল আছে তারা তাদের হয়ে করবে, নো প্রবলেম।
প্রথমে উঠেই মঞ্চে সবাই বলতে থাকুন না যে নো ভোট টু মমতা, বাংলা বাঁচাও জনতা, এই কথাটা বলতে থাকুন না। পাবলিক উইল ডিসাইড। কেন সিপিএম হিন্দু ভোটগুলো কেটে মমতাকে জিতাচ্ছেন? বলছি গতকালকে তো আপনার উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই দেখছি। তা আমার অভ্যাস আছে, আমি সিপিএম সময় 11 বার মারছি। না মানে আমার হাত ক্র্যাক করেছে, পাথর ছুঁড়ে, সব অভ্যাস। কেন্দ্রীয় সরকারের মাথায় পাথর ফেলেছিল, স্ক্যান করতে হয়েছে, এরকম অনেক ওগুলো কোনো স্বরাষ্ট্রমন্ত্রক যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? না না, আমি নিজেকে নিয়ে ভাবি করি কি করবে তারা। 2-5টা-10টা লোক থাকে, তাদের কি করবে? কিছু করার নেই। দুমাদম গাড়িতে ফিরছি, গাড়ি থেকে বেরিয়ে এলে মাথায় ফিরছি, নইলে আমি তো গাড়িতে হেলমেটও রাখতে হবে, হেলমেটও রাখতে হবে, নইলে মাথাটা তো বাঁচাতে হবে। গোটা শরীর ভেঙে দিল, মাথা যদি পারা যায় বাঁচানো যাবে কি? আপনি কি রাখবেন হেলমেট? সত্যি সত্যি হেলমেট রাখবেন? না না, আমি তো ধরুন সঙ্গে লোক থাকে তো, কর্মীরা ফাঁকা মাথা রাখলে আমি হেলমেট রাখবো। যদি দরকার হয় 200 কর্মী থাকলে 200 জনের মাথায় যদি হেলমেট থাকে, আমাকে হেলমেট রাখতে হবে। একা তো পারবো না। 27 কর্মীরা তো আগে, 21 সালের পরে পোস্টপল ভায়োলেন্সে আমি তো সব জায়গায় কর্মীদের কাছে গেছি, ঘর ছাড়াদের পাশে দাঁড়িয়েছি। 21-এর আগে নিশ্চিতভাবে যারা পার্টিকে দাঁড় করিয়েছেন তাদের রোল আছে, কিন্তু 21-এর দোসরামের পরে তো আমি একদিনও বাড়িতে থাকি না। 27 বারুইপুরে তো আমি একাধিকবার গেছি, পার্টি চেক দিয়েছিল, তার হাতে তুলে দেওয়া, যতটা পারা। কোচবিহারে গেছি, এই লোকসভা নির্বাচনের পরে যত ঘর ছাড়া ছিল কোচবিহার পার্টি অফিস থেকে শুরু করে যেখানে যেখানে এসেছে, আরামবাগ থেকে, আমি চেষ্টা করেছি পাশে নিয়ে দাঁড়ানো। আমি তো ননস্টপ করেছি। আমি আমার কর্মীরা, অনেক হিন্দু লোক মারা গেছে, রাখি মারা গেছেন মানুষ কাউন্টিং হলে, গিয়াসুদ্দিন মোল্লা ছেলে মেরে দিয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান একটা বগরাহাটে, পিছন থেকে লাঠি মেরে সিঁড়ি থেকে ফেলে বুক থুবড়ে পড়ে মাথায় হেড ইঞ্জুরি হয়ে 1 মাস বেসরকারি হসপিটালে থেকে ফাইনালি মারা গেল। কোন রাজ্যে বসবাস করছেন আপনি? দক্ষিণ 24 পরগনায় কিছু আছে, গণতন্ত্রের ন্যূনতম আছে। আপনি একটা পাঠাগারের ভোট করাতে পারবেন ওখানে? সবচেয়ে দুঃখজনক হচ্ছে পুলিশ। ঠিক আছে, না আমি এগুলো নিয়ে বলবো। আমি জামিন হওয়া মানে তো মুক্ত হওয়া নয়। বেশ লম্বা টাইম জেলের মধ্যে থাকার পরে জামিন হওয়া মানে ওটা ইন্টারভিউ, চার্জশিটেড হয়েছে, কনভিকশন তো হবে, বাকি রেস্ট পোর্শন করতে হবে। এগুলো সব করাপশন অ্যাক্টের কেস, 6 বছর পানিশমেন্ট। কেউ যদি 1.5 বছর 2 বছর খেতে থাকে, আরো 4 বছর তাকে খাটতে হবে। তারপরে ওদের অ্যাকাউন্ট সব ফ্রিজ। অনুব্রত মণ্ডল, তার সব অ্যাকাউন্ট ফ্রিজ, তার সমস্ত প্রপার্টি অ্যাটাচমেন্ট করে নিয়েছে। আপনি খবর রাখেন, রোজ ভ্যালিতে ইডির সাফল্য, 800 কোটি টাকা ইডি তার অ্যাকাউন্টে নিয়েছে এবং প্রসেস চলছে। নরেন্দ্র মোদীজি যে কথা দিয়েছিলেন যে ফিরিয়ে দেব ওদের কাছ থেকে আদায় করে, সেই কাজ কয়েক লক্ষ, ইতিমধ্যে 4-5 লক্ষ লোক ফেরত পেয়েছেন, আরো প্রায় 15-20-25 লক্ষ লোক তারা ফেরত পেতে চলেছে। ইডির একটা বড় সাফল্য পশ্চিমবঙ্গে। অতএব বাড়িতে গিয়ে বাড়ির খাওয়া মানে বাড়ি দেশি চালিয়ে ঘুমানো মানে মুক্তি পাওয়া নয়। ভারতবর্ষের আইন, সংবিধান, মহামান্য সুপ্রিম কোর্ট, এতে বলা আছে একটা সার্টেন পিরিয়ড জেলে থাকলে, আইনি লড়াই করলে বেল পেলেও পেতে পারে। অনেকে পায় না, অনেকে পায়। তার মানে মুক্তি পাওয়া নয়। এটা নিয়ে বেশি হইচই করার কিছু নেই। অনুব্রত মণ্ডলের সমস্ত প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে, অকশন হবে, তার সিকিউরিটি সাহায্যেরও তাই হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সব অ্যাকাউন্ট ফ্রিজ আছে, নড়তে পারবেন না। মানি লন্ডারিং অ্যাক্টে নড়ার কোনো সুযোগ ভারতবর্ষের আইন দেয়নি। ব্যাপক চলছে। আমরা পুলিশের অপদার্থতার জন্যই বলবো, পুলিশ দাঁড়িয়ে থেকে কাল করেছে, পুলিশের অনুমতি নিয়েই পুলিশ করেছে। আমরা উচ্চ আদালত থেকে বলবো যে আপনারা ব্যবস্থা নিন। সে বিষয়েও আমাদের জেলা সভাপতি মনোরঞ্জন জোরদার আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। বলরামপুর স্ট্রিট, সেখানে ডাব স্কুল আছে, সেখানে নির্মাণের কাজ চলছে, ওখানে
অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে যে ওখানে যারা মিস্ত্রি কাজ করছে তারা ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানি দীর্ঘদিন ধরে করে আসছে। এখন পুলিশকে ঘিরে ধরে অভিভাবককে রাজ্যের এই পুলিশকে এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দায়ী, পুলিশ মন্ত্রী দায়ী। যে ভাষায় কথাবার্তা বলেন এবং এগুলোকে ছোট ঘটনা বলেন, তিনি দায়ী। এবং তিনি বলেন আমি সবচেয়ে বেশি এমএলএ করেছি মহিলা, এমপি করেছি মহিলা, আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, সবার যেন সংসার উনি 1000 টাকায় চালাচ্ছেন। ওনার মুখের যে ভাষা, কিন্তু এই বড় কাজ করে দিয়েছেন মহিলাদের। রাত্রিবেলা বারে মহিলারা কাজ করতে পারে, এত বড় ঐতিহাসিক পদক্ষেপ, কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হল। কিন্তু পুলিশ বাজেট তো হলো না এবারে। পুলিশ 15 বছরই হয়নি, শেষ তো 15 বছরের মধ্যে 14 বছরের মধ্যে 13 বছরই হয়নি। তাতে আমার কি? তাতে আমার কি? তাতে আমার কি? নিখিল রঞ্জন দেখে মেরেছে। যদি গ্রেপ্তার না হয়, ডিজি রাজীব কুমার শুনে রাখুন, যতই আপনার স্ত্রীকে ইনফরমেশন কমিশনার করুন না কেন, আমি আজকে গভর্নরকে অবজেকশন করেছি যে অবৈধ ইনফরমেশন কমিশনারের রেজুলেশন নিয়েছে, আমি ইম্পর্টেন্ট মেম্বার, আমাকে প্রপারলি সব কাগজ হ্যান্ডওভার করা হয়নি, আপনি ছাড়পত্র দেবেন না। যদি গ্রেপ্তার না হয়, কোচবিহারে তো আন্দোলন হবে, আমরা এই মেয়েরা চুপ করে থাকবো না। নিখিলদার মতো সৎ, সজ্জন, মিষ্টভাষী, নম্র, ভদ্রলোক বিধায়ক, একটা তার বিরুদ্ধে কেউ আঙুল তোলে না, বিরোধীরা পর্যন্ত। সেই লোককে আপনি কোর্টে যাবেন, বাজার করতে যেতে পারবে না, ডাক্তারের কাছে যেতে পারবে না, কোর্টে যেতে পারবে না। বিজেপি করি বলে, বিজেপির চিহ্নিত বিজেপি বলে আমার ন্যূনতম অধিকার নেই, কোর্টেও প্রোটেকশন নেই। আমরা ব্যবস্থা না নিলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাব, বলবো কোর্টও পশ্চিমবাংলায় সুরক্ষিত নয়। এগুলো হয়েছে ডায়মন্ড হারবার কোর্টের জাজেদের যখন হামলা করে সন্ধ্যাবেলা কালো কাপড় লাগিয়ে শামীম জাহাঙ্গীরের দল, তার বিরুদ্ধে জাজেরা সাহস করে লিখেছিলেন। ব্যবস্থা নেওয়া হয়নি বলে আজকে এদের এই বার বেড়েছে, কোর্টের ভিতরে ঢুকে বিধায়কের গাড়ি ভাঙছে, ওর সঙ্গে 2-3টে সিআইএসএফ ছিল বলে প্রাণী বেঁচে গেছে, ওইখানে খুন করে দিত। এবং উদয়ন গুহকে তো নটোরিয়াস ক্রিমিনাল ডিক্লেয়ার করেছে এনএইচআরসি 2021 সালে, কলকাতা হাইকোর্টের নথিতে আছে। থ্যাংক ইউ।